ওয়েলকাম টু ইমপ্রেসিভ বাংলা। প্রখ্যাত কবি ও ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পে আজকে উপস্থাপিত হবে গল্পটির চতুর্থ পর্ব। আমরা এর আগে আরও 3টি পর্ব প্রচার করেছি। আশা করি সেই পাঠগুলো মনোযোগ দিয়ে দেখেছো। আজকে আমরা এই পাঠে গল্পের আরও কিছু অংশ উপস্থাপন করব। শুরুতেই থাকবে মূল পাঠ, ব্যাখ্যা বিশ্লেষণ, কঠিন কঠিন শব্দের অর্থ টিকা এবং সবশেষে অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্ন। চলো তাহলে শুরু করা যাক আজকের পাঠ, শোভা গল্প পর্ব 4। শোভা, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। অত্যন্ত শৈল্পিক কবি, সংবেদনশীল কাহিনীকার, গল্পকার, যিনি মানব জীবন, সমাজ, সংস্কৃতি, পারিবারিক কাঠামোকে অত্যন্ত গভীরভাবে দেখতে পেরেছিলেন এবং মননশীলতার ভেতর দিয়েই তিনি তা উপলব্ধি করতে পেরেছিলেন। কাজেই মানুষের আবেগ অনুভূতি, তার দুঃখ বেদনা, আনন্দ হাসি কান্নার যে অভিব্যক্তি, তাদের যে অন্তরের গহীনতর অতল থেকে তুলে এনেছেন নানা উপলব্ধি। লেখক এখানে শোভা গল্পের এ পর্যায়ে যা বলতে চাচ্ছেন, শুরুতেই বলেছেন প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। আমরা ইতিমধ্যেই জেনেছি সুভাষিনী তথা এই শোভা গল্পের প্রধান চরিত্র শোভা, সে নির্বাক। তার বাবা আদর করে নাম রেখেছিলেন সুভাষিনী। ছোট্টবেলায় তার এই নাম রাখা হয়েছিল সুভাষিনী, মানে সুন্দর মধুময় ভাষার অধিকারিণী হবে, এটা হয়তো বাবার আশা ছিল। কিন্তু লেখক এই গল্পের শুরুতেই বলেছিলেন যে সে নির্বাক হবে, সে কথা কে জানতো। সত্যিই তো, বাবা মা তার সন্তানকে ছোটবেলায় যতটা আদর করে দুনিয়া বেছে তার প্রিয় নামকরণ করেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় প্রকৃতির খেয়ালে সেই নামের বৈশিষ্ট্য আর সেই চরিত্রের মানুষটি ধারণ করতে পারে না, অথবা তার ভাগ্যেও তা সবসময় থাকে না। যেমন নাকি থাকেনি আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই শোভা গল্পের সুভাষিনীর চরিত্রে কিংবা সুভাষিনীর শারীরিক সামর্থ্যে এটা ছিল না। সে ছিল বুবা, নির্বাক, কথা বলতে পারতো না, যদিও তার বাবা নাম রেখেছিলেন আদর করে সুভাষিনী। যার ভাষাই নেই তার নাম সুভাষিনী শুধু নামেরই একটা ভার বহন করে চলেছে, কিন্তু তার বৈশিষ্ট্যগত মর্যাদা সেই চরিত্রটির প্রকৃতিতে বা স্বভাবে, শারীরিক সামর্থ্যে নিয়তি দেয়নি। আর যে ধরনের এই নির্বাক বোবা মানুষেরা তাদের আকার ইঙ্গিতে অভিব্যক্তি প্রকাশ করে থাকে, তাদের ভেতরে একটা অস্ফুট বেদনা প্রকাশ করতে না পারার যে কষ্ট, সেটা তাদেরকে হয়তো গুমড়ে গুমড়ে খায়। কিন্তু এই প্রকৃতি, সীমাহীন প্রকৃতি আমাদের চতুষ্পার্শ্বে যা আছে, গাছপালা, নদী, আকাশ, প্রান্তর, সবগুলো যেন সেই নির্বাক মানুষের কথা হয়ে তারা কথা ভাষা প্রকাশ করে। লেখক এটা বলতে চাচ্ছেন যে যাদের যে মানুষের কথা থাকে না, নির্বাক বা বুবা হয়ে জন্ম নেয় কিংবা বড় হয়ে ওঠে, তাদের হয়ে প্রকৃতি যেন কথা বলে। তাদের সেই ভাষার বা বাক্যের যে অভাব, যে সংকট, সেটা প্রকৃতি তার স্বভাবসুলভ বৈশিষ্ট্য দিয়ে পূরণ করে দেয়। যেন তাহার হইয়া কথা কয়। লেখক বলছেন যে কথা বলতে না পারে না যে মানুষ, যে প্রাণী, যে উন্নত জীব, তার হয়ে প্রকৃতি কথা বলে। যেমন নদীর কলধ্বনি, নদীর যে স্রোতের তরঙ্গ ধ্বনি কলকল রবে বয়ে যায়, লোকের কোলাহল, মানুষের যে হইচই, মাঝির গান, মাঝি মাল্লার গান নদীতে নৌকো বয়ে যায় আর আনমনে গান গায়, পাখির ডাক গাছপালায়, যে পাখি তার আনমনে সুরেলা সুরে সে ডেকে চলে অবিরাম, কখনো কখনো নানা
বৈচিত্র্য তুলে তাদের সুরের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। তরুর মর্মর, গাছপালার মর্মর মানে পাতার শব্দকে মর্মর বলা হয়, যে তরু বলতে বৃক্ষ, সেই বৃক্ষ বা গাছপালার পাতায় যে পতপত করে শব্দ করে, সেই শব্দ নির্বাক মানুষের ভাষা হয়ে যেন কথা বলে। এখানে যা বলেছেন, নদীর জল তরঙ্গ বা স্রোতের ধ্বনি, লোকদের হইচই, মাঝি মাল্লার গান, পাখির ডাক, গাছের পাতার মর্মধ্বনি, সবগুলো মিলে মিশে একাকার হয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া পড়ে। লেখক অত্যন্ত চমৎকার শব্দশৈলীতে এই বাক্যের বিন্যাসে সেই শোভার যে নির্বাকতা, তার যে ভাষাহীনতা, সেই ভাষাহীনতার যে অভাব, সেটা যে পূরণ করে দেয় চতুষ্পার্শ্বের প্রকৃতির নানা উপাদান, নানা গাছপালা, প্রাণীকুলের নানা ধরনের শব্দরাজি, সেই নির্বাক শোভার হয়ে কথা বলে। লেখক এখানে বলতে চাচ্ছেন সব ধরনের শব্দ, সেই নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গাছের পাতার শব্দ, সবগুলো মিলেমিশে যেন সমুদ্রের যে ভয়াল গর্জন, সেই উত্তাল জলরাশির যে উচ্চ তরঙ্গ, তা সবগুলো মিলেমিশে মনে হয় যে চিরনিস্তব্ধ, যেই স্তব্ধ, যার বাক নেই, যার কথা নেই, সেই শোভার হৃদয়ের, তার মনের উপকূল বা তীর ভূমিতে যেন এসে আশ্রে পড়ে। এইখানেই কবি এবং গল্পকার রবীন্দ্রনাথের অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন অন্তর অনুভূতি কাজ করেছে, যে সেই নির্বাক শোভার হয়েও তিনি যেন প্রকৃতির নানা ভাষাকে এখানে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এখানেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির সামর্থ্য এবং শৈল্পিকতা, সংবেদনশীলতার এক অপরিমেয় যোগ্যতার বহিঃপ্রকাশ দেখা যায়। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, প্রকৃতির যেই না নানা রকমের শব্দরাশি আর তার বিচিত্র গতি, এক একটা এক এক রকমের, ইহাও বুবার ভাষা। এই প্রকৃতির গাছপালা, নদী, জল তরঙ্গ, সবগুলোর শব্দ, নানা রকমের শব্দ এবং তাদের গতি, চলাচল বা টিকে থাকার সবগুলো, সেগুলো যেন বুবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শোভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। লেখক তার অন্তর্দৃষ্টি দিয়ে তা দেখতে পেরেছেন, যে এই যে বড় বড় চোখ, সুবার একটে এসে তার টানা টানা বড় চোখ, চক্ষু পল্লব বিশিষ্ট, তার চোখের পাতা বেশ বড়সড় আকর্ষণীয় চোখ, সেই চোখ কিন্তু কথা বলতে পারে না, সেই চোখটাই যেন তার হয়ে কথা বলে। সেই দিগন্ত প্লাবী তার দৃষ্টি, সেই দৃষ্টির ভেতর দিয়ে যে অসীম ভাষা প্রকাশিত হয়, সেই ঝিল্লি রবপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। লেখক এখানে আরও প্রকৃতির নানা ভাষা আবিষ্কার করেছেন, সম্পূরক ভাষা। সেগুলো কি? ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে, ঝিল্লি মানে ঝিঁঝি পোকা, যেটা ফাল্গুন চৈত্র মাসে বসন্তকালে এই পোকা সুমধুর সুরে ডাকতে থাকে এবং লম্বা সুরেলা যে সুর প্রকাশ করে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে সেই তৃণভূমি, সেই অরণ্য বা ঘাসের প্রান্তর থেকে এই শব্দগুলো চলে আসে। এবং লেখক এখানে বলছেন শব্দের জগৎ থেকে মনে হয় শব্দাতীত, শব্দের অতীত, সেই অসীম মহালোক, মহাশূন্যের যে নক্ষত্রের জগৎ আছে, সেই পর্যন্ত যেন কী ধরনের ইঙ্গিত, ভঙ্গি, গান, কান্না এবং সেই দীর্ঘশ্বাস সেগুলো প্রকাশ করে। লেখক আসলে এই বৈশিষ্ট্যগুলোর ভেতর দিয়ে বা এখানে যে অনেকগুলো অবস্থা বা বিশেষণের ইঙ্গিত দিয়েছেন, সেই যে ক্রন্দন, দীর্ঘশ্বাস, এই যেন সেই নির্বাক বুবা মেয়েটি যে শোভা, তারই হয়ে সেই কান্না এবং দীর্ঘ শ্বাস ফেলে তার অক্ষমতার কষ্ট বয়ে বেড়ায় এই প্রকৃতি। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। লেখক এখানে প্রকৃতির নানা রূপকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা লেখকের
উপলব্ধিতে ধরা পড়েছে এবং তিনি তার কলমের ডগা দিয়ে সেই ভাষা রূপ দিয়েছেন এই শোভা গল্পে। মধ্যাহ্ন মানে দুপুরবেলায় যখন মাঝিরা যারা নদীতে নৌকো বায়, জেলেরা যারা নদীতে জলাশয়ে মাছ ধরে, এরা আর গৃহস্থেরা সারাদিন মানে প্রথম প্রহরে কাজকর্মের পর যে খানিকটা ক্লান্তি, সেই ক্লান্তিতে এরা অনেকে মানে গৃহস্থেরা ঘুমাতো, আরাম করতো, মাঝিরা জেলেরা দুপুরের খাবার খেতে যেত, পাখিরা ডাকিত না, সেই পাখিরাও একটু নীরবতা অবলম্বন করতো, খেয়া নৌকা বন্ধ থাকিত, সেই যে নদী পারাপারের নৌকো সেটা বন্ধ থাকিত। আর স্বজন জগৎ, স্বজন এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে শব্দটা, এখানে দন্তস্ব বর্গীয় জ দন্তন্য স্বজন, এখানে কিন্তু বফলা নেই, বফলা থাকলে স্বজন মানে আত্মীয় হতো, আর এখানে স্বজন মানে জনের সাথে, এখানে সাথে অর্থ এই উপসর্গটি সাথে অর্থ প্রকাশ করে, তো স্বজন মানে জনতার সাথে, জনগণের সাথে, অর্থাৎ লোকজন যেখানে আছে। তো এই যে লোক প্লাবিত এই জগতের সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া এই যে দুপুরবেলার অবস্থাটা লেখক বলেছেন, হঠাৎই যেন থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। মনে হয় যে বিজন মানে জনমানব শূন্য অবস্থা হয়েছে, কোথাও কোনো রব নেই, কলরব নেই, কোলাহল নেই। তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। লেখক এখানে সেই ভাষাহীন যে চরিত্র শোভা, তার সাথে এই দুপুরবেলার যে নির্জন নীরবতার ভাষা লেখক একাকার করে দেখেছেন সেখানে, যে একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আরেকজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। মনে হচ্ছে যে প্রকৃতিটা সেই গাছের ছায়ার ভেতরে আছে। আমরা সুবিস্তীর্ণ রৌদ্রে, একজন বলতে এখানে প্রকৃতির কথা বোঝানো হয়েছে, আরেকজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। যে এই যে ভাষাহীন শোভা, যখনই সংসারের কাজকর্ম একটু কমে যেত তখন সেই নির্জনে নদীর পাড়ে গাছের ছায়ায় একাকী বসে প্রকৃতির দৃশ্য অবলোকন করত। সেই পারিবারিক পরিমণ্ডল থেকে সে যেহেতু সাধারণ মানুষের মতো অন্যান্য লোকদের সাথে মিশতে পারতো না, কারণ তাকে সহজে অন্যান্য মানুষের গ্রহণ করতে চাইতো না, কারণ সে ভাষাহীন। একজন সবাক মানুষ আর নির্বাক মানুষের ভাব বিনিময়ের মধ্যে যথেষ্ট ব্যবধান বিরাজমান। আর আমাদের সমাজের বেশিরভাগ স্বাভাবিক মানুষই অস্বাভাবিক মানুষদের ঠিক মন প্রাণ দিয়ে ভালোবাসতে খুব বেশি পরিমাণ পারে না, কিংবা তার সাথে আত্মস্থ হতে পারে না, যেটা আমরা দেখতে পাই এই রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পের কেন্দ্রীয় চরিত্র শোভার বেলায়। যা লেখক এখানে এই দুপুরবেলার নীরব নিস্তব্ধ প্রকৃতির সাথে সেই নির্বাক শোভার বৈশিষ্ট্যের এক বিস্ময়কর সামঞ্জস্য খুঁজে পেয়েছেন, যা তিনি তার কলমের তুলিতে এখানে চমৎকারভাবে জীবন্ত করে তুলে ধরেছেন। শোভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে, লেখক আবার আরেকটু দরদ দিয়েছেন এখানে, যে সেই নির্বাক শোভার সাধারণ মানুষজন তার বন্ধুর দলে খুব একটা না থাকলেও একেবারেই বন্ধুহীন ছিল এমনও নয়। আর সেই বন্ধুগুলো কি, কে বা কারা, লেখক তার পরিচয় দিয়েছেন এর পরের বাক্যে। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। আমরা এখানে লেখকের এই দ্বিতীয় বাক্যের ভেতর দিয়ে বুঝতে পারছি যে সেই বুবা মেয়েটি শোভা, তার দুটি অন্তরঙ্গ বন্ধু আছে, সেটা কোনো মানুষজন নয়, দুটো গাভী গোয়ালের মধ্যে বাঁধা থাকে, যাদেরকে এই শোভা সময়ে সময়ে ঘাস পানি খাওয়ায়, আদর যত্ন করে। এই নির্বাক প্রাণী দুটো যেন শোভার বেদনাটা ধরতে পারে, এই জন্যই তাদেরকে শোভার মনে হয় প্রিয়জন। এই দুজনকে সর্বশী ও পাঙ্গলি নামের গোয়ালের দুটি গাভী, সে নাম বালিকার মুখে তাহারা কখনো শোনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। লেখক এখানে এই বোবা আর দুটো প্রাণী, দুটো গাভীর মুখে ভাষা দিয়ে দিয়েছেন যে এই যে বালিকার নাম শোভা, এইটা হয়তো গাভী দুটো জানে না, কারণ গাভী তো আর মানুষের মতো ভাষা জানে না। কাজে এই শোভার নাম কি রেখেছে, তাকে কি বলে ডাকা হয়, এই ভাষা বোঝার কথা নয় এই বোবা দুটি প্রাণীর, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তার পায়ের যে আওয়াজ, শোভা যে হাঁটতো, তাদের এই দুটো গাভীর কাছে গিয়ে সে যে যত্ন আত্তি করত, তাদেরকে শরীরে হাত বুলিয়ে দিত, তাদেরকে ঘাস পানি খাওয়াতো, এই যে আসা যাওয়ার পথে, এমনকি শোভা যখনই একটু ঘরের ভিতরে বুঝতো যে সাধারণ মানুষেরা তার প্রতি এক ধরনের অবহেলা প্রকাশ করে, কাজে সেই কষ্টটুকু ভোলার জন্য এই তাদের নির্বাক দুটো প্রিয়
গাভী তার যে বন্ধু তাদের কাছে সে যেত। এই যে পরে আমরা এটা পাবো, তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। এখানে বোঝাতে চাওয়া হয়েছে, যখন শুভা তার ঘর থেকে গোয়ালের সেই গাভী দুটির কাছে যেত, তার যে পায়ের আওয়াজ, এই গাভী দুটি সচকিত হয়ে উঠত যে সে তাদের প্রিয়জন, অর্থাৎ এই যে একটা মেয়ে, সেই মেয়েটি তাদেরকে যত্ন করতে আসছে, তাদেরকে আদর করতে আসছে। এর একটা করুণ সুর, একটা কেমন ধরনের বিয়োগান্তক সুর যেন তার পায়ের আওয়াজ থেকে বেরোতো। এইটা সেই শোবার ভাষা থাকলে যা হতো তার চাইতেও বেশি মানে সহজতরভাবে বুঝতে পারে এই গাভী দুটো। শোভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, শোভা কখন তাদেরকে গলায় ধরে তার গ্রীভাতে, তার গায়ের লোমে আদর করত, সেটা বুঝতে পারত। আবার কখনো ধমক দিত, সেটাও বুঝতে পারত। কখন মিনতি করিতেছে, কখন অনুনয় বিনয় করছে, সেটা বুঝতে পারত। তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। শোভার এই যে নানা রকমের অভিব্যক্তি, নানা তাদের সাথে যে শোভার হৃদ্যতা, এটা কখন কি, কখনো শাসনের সুর, কখনো আদরের ভঙ্গি, এই সবই এই গাভী দুটো সর্বস্বীয় পাঙ্গলি খুব ভালোভাবে বুঝতে পারত। শোভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত। এখানে বলছে শোভা গোয়ালে ঢুকে কি করত, তার দুই বাহু দিয়ে, যে দুটো গাভীর একটা সর্বশী, তার ঘাড়কে দুই হাত দিয়ে বেষ্টন করে দিয়ে তার কানের কাছে কি করত, নিজের গাল ঘষে দিয়ে আদর করত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। এই যে সর্বশীকে আদর করছে, এইটা আরেকটা গাভী যে পাঙ্গুলি, সেও বুঝতে পারত। সে কোমল দৃষ্টিতে কি করত, তাকে নিরীক্ষণ করত, মানে তার যে এই সাথী তাকে যে আদর করে দিচ্ছে এই শোভা, তখন কি করত, সেও একটু আহ্লাদে সেই শোভার গা চেটে দিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। আমরা এখানে আরও একটা তথ্য পেলাম লেখকের লেখায়, যে এই শোভা দিনের মধ্যে নিয়ম করে প্রতিদিনই সে 3 বার গোয়াল ঘরে যেত। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। 3 বার তো যেত, এর বাইরেও সে মাঝে মধ্যেই যেত। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। এখানে লেখক আরও একটা বুঝেছে, যেদিন কঠিন কথা, মানে সে তার আচার আচরণ বা কথায় করে ঘরের ভিতরে যদি তার, বিশেষত তার মা তো তাকে খানিকটা তাচ্ছিল্য বা অভিশাপই মনে করত, এই জন্য তার প্রতি আচরণ তার মায়ের খুব বেশি পরিমাণ প্রশ্রয়ধর্মী বা আদরধর্মী ছিল না। তো এই যে এটা, বা অন্যান্য পাড়া প্রতিবেশীদের কোনো নারীও হয়তো তার বিয়ে শাদী কিংবা তার কাজ না পারা, কথা বলতে না পারা, এই যে ব্যর্থতাগুলোকে যে মাঝে মধ্যেই হেয়তর জ্ঞান করতো বা কটূক্তি করতো, এইটা শোভা শুনতে না পেলেও তাদের ভাবভঙ্গিতে সে ভালোই বুঝতে পারত। আর তখন সে কষ্ট পেয়ে বেদনার্ত হয়ে আর কোথায় যাবে, তার সে প্রিয় বন্ধু দুটি গাভী যারা তার মানে বেদনার সঙ্গী হয়তো হতো, অন্তত শোভা সেটা মনে করতো যে তারাই একমাত্র তার কষ্টগুলো বোঝে বা একটু উপলব্ধি করার চেষ্টা করে। কোনো মানুষ সেটা করতে চায় না। তো এই জন্য কী করতো, যেদিন সে কঠিন কথা শুনতো, কখনো অবজ্ঞার শিকার হতো, তখন কষ্ট ভোলার জন্য সে গোয়াল ঘরের ভেতরে সেই সর্বস্বীয় পাঙ্গলি নামের গাভীর কাছে সে যেত। সেটা তার যে প্রতিদিন নিয়মিত 3 বার করে যাওয়া, তার চাইতে অতিরিক্ত যাওয়া হতো কখনো কখনো। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। এখানে লেখক মানে কি বিস্ময়কর প্রকাশভঙ্গি এবং উপলব্ধি, যে তিনি এই যে বুবা মেয়েটির চরিত্র নির্মাণ করেছেন এই শোভা গল্পে। কাজে এই শোভার যে বেদনাবোধ, তার যে অক্ষমতা, তার পারিবারিক এবং সামাজিকভাবে যে সে অবহেলার শিকার একজন মানুষ, এক যে বালিকা, তারও যে 8-10টা মানুষের মতো স্নেহ মমত্ব পাওয়ার অধিকার ছিল বা আছে, কিন্তু সেটা পায় না সমাজের বা পরিবারের বেশিরভাগ মানুষের কাছ থেকে। সেটা লেখক এই দরদ দিয়েই তার সেই বেদনা, সেই কষ্টটাকে বারবারই ছুঁতে পেরেছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে সেই কষ্টবোধটাকে এখানে ভাষায় রূপ দিয়েছেন। আর সেটা কি করেছেন, সেই সর্বশী এবং পাঙ্গলি নামের দুটো গাভীকে তার বন্ধু বানিয়েছেন, এবং তারা যে তার এই বেদনা ভারটা খানিকটা অংশীদার হয়, সেটাও লেখক এখানে সুন্দর করে তুলে ধরেছেন। যে
যখনই সে কঠিন কথা শুনে তাদের কাছে যেত, তারাও যেন সেই গাভী দুটো যেন এই শোভার কষ্টটুকু, সে যে একটু আগেই হয়তো পরিবারের কারো না কারো কাছে সে কঠিন কথা শুনেছে বা তাচ্ছিল্যের বা অবহেলার শিকার হয়েছে, এই যে বেদনাবোধটা, এটা এই গাভী দুটো ঠিকই বুঝতে পারত। একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। লেখক এখন এই বাক্যের ভিতরটা বলেছেন কি একটা অন্ধ অনুমান শক্তি, কারণ তারা তো মানুষ নয়, কিন্তু তার উপলব্ধি তো আছে। সেই চতুষ্পদ প্রাণী হলেও তারও আবেগ অনুভূতি, যেহেতু প্রাণ, সেও সেই আনন্দ বেদনাটা কিছু না কিছু বুঝতে পারে। তো সেই বালিকা শোভার এই কষ্টটুকু তারা কি এক অন্ধ, মানে অজ্ঞাত কোন এক অনুমান শক্তি বা উপলব্ধির মাধ্যমে এই তার মর্মবেদনা বা মনোকষ্ট বেশ ভালোভাবে বুঝতে পারত। আর বুঝতে পারতো বলেই যখনই সেই শোভা কষ্ট পেয়ে সেই গাভী দুটোর কাছে যেত, তখন গাভীরা কী করতো, শোভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। লেখক এখানে বলেছেন যে পশুর তার তো হাত পা নেই, তাকে যে ধরে জড়িয়ে ধরবে, কিংবা তাতে পা আছে, কিন্তু মানুষের মতো তো তাদের এই হাত বা হাতের অবস্থা নয়, বা তাকে যে আদর করে দেবে, তাদের চোখের জল মুছে দেবে, এরকম যোগ্যতা তো এই চতুষ্পদ প্রাণী সর্বস্বীয় পাঙ্গলি নামের গাভীদের নেই। কাজেই কিন্তু এরা বুঝতে পারতো, তো কী করতো, ওদের প্রকৃতি যতটা যোগ্যতা দিয়েছে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ, তার অন্যতম হচ্ছে শিং। সেই শিং এই শোভার গায়ের মধ্যে একটু একটু ঘষে দিয়ে তাকে যেন একটু সান্ত্বনা দিতে চাইতো। ভাগ্যদোষে তুমি কিছুটা তাচ্ছিল্যের শিকার হচ্ছ, এটা যেন বুঝিয়ে দিতে চাইতো এই বন্ধু গাভীদ্বয়। এখানে আমরা আজকে শোভা গল্পের চতুর্থ পর্ব এ পর্যন্ত উপস্থাপন করেছি। আমরা যা আলোচনা করেছি আশা করি তো বুঝতে পেরেছ অত্যন্ত চমৎকারভাবে। এখানে উপস্থাপিত গল্পের ভেতরে কিছু কঠিন কঠিন শব্দ রয়েছে, সেগুলোর শব্দার্থ টিকা আমরা এখানে উপস্থাপন করছি। তরুর মর্মর, গাছের পাতার শব্দ, বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূল, শুভার নির্বাক মানসিক অবস্থা, চক্ষু পল্লব বিশিষ্ট চোখের পাতাসহ ঝিল্লি রব, ঝিঝি পোকার শব্দ, শব্দাতীত, শব্দের অতীত, নক্ষত্রলোক, তারা ভরা আকাশ, মধ্যাহ্ন, দুপুরবেলা, স্বজন লোকজন সহ বিজন মূর্তি, জনশূন্য অবস্থা, রুদ্র, ভীষণ, তরুচ্ছায়া, তরু যোগ ছায়া, গাছের ছায়া, পদ শব্দ, পায়ের আওয়াজ, ভর্ৎসনা, তিরস্কার, গ্রীবা, ঘাড়, গণ্ডদেশ, গাল, মুখ, বোবা, বিষাদ শান্ত, দুঃখ ভারাক্রান্ত, নির্বাক, ভাষাহীন, ব্যাকুলতা, উদ্বেগ প্রকাশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের গল্পের এই পর্বটা খুব চমৎকারভাবেই বুঝতে পেরেছ। আমরা যা ভাব বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করেছি গল্পের আজকের চতুর্থ পর্বের অংশে, তার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে তোমাদের অনুশীলনের জন্য একটি সৃজনশীল প্রশ্ন আমরা এখানে উপস্থাপন করছি। আশা করি বাড়িতে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি তাতে পরবর্তী যে কোনো মূল্যায়নধর্মী পরীক্ষায় বেশ ভালো করবে। তোমাদের শুভকামনা করে এই সৃজনশীল প্রশ্নটি তুলে ধরছি। উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। মেয়েটির নাম হ্যাপি, কিন্তু শোক তার কপালে খুব একটা জোটেনি, কারণ জন্ম থেকেই সে বাক শক্তিহীন। নির্বাক হওয়ার কারণে সে নিতান্তই অবহেলার শিকার। তাই সে মনে মনে যথেষ্ট অনুশোচনায় দগ্ধ হয়। পোষা দুটি বিড়াল সারাক্ষণ তার পিছু পিছু ঘুরঘুর করে, এরাই বোধ হয় তার কষ্ট কিছুটা বোঝে। ক, কে শুভার ভাষার অভাব পূরণ করে দেয়? খ, একটি বোবা মেয়ে চুপ করিয়া বসিয়া থাকিত, কেমন মুহূর্তে বোবা মেয়েটি চুপ করে বসে থাকত? গ, উদ্দীপকের হ্যাপি চরিত্রটি শোভার চরিত্রেরই অনুরূপ, কীভাবে ব্যাখ্যা করো? ঘ, শোভার সাথে সর্বশী ও পাঙ্গুলির সম্পর্ক বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর ইতিপূর্বে তোমরা আমাদের ইমপ্রেসিভ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে নতুন ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশান পেয়ে যাবে। লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।